গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হলো ইলেকট্রিক শকস। তো ইলেকট্রিক শকস কি, আমরা ইলেকট্রিশিয়ান নিয়ে যখন ইলেকট্রিসিটি নিয়ে কাজ করব, আমরা ইলেকট্রিশিয়ান, তো আমাদের ইলেকট্রিসিটি নিয়ে কাজ করার সময় সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে, নিজেদেরকে সেফ করতে হবে যাতে আমরা ইলেকট্রিক শক অনুভব না করি, যেটা আমরা সহজ বাংলায় বলি যে ইলেকট্রিক শক না খাই। ঠিক আছে, কিন্তু এখন আমাকে জানতে হবে ইলেকট্রিক শক জিনিসটা কী। অ্যাকচুয়ালি ইলেকট্রিক শক হলো মানে আমার বডিটা যদি ইলেকট্রিসিটির কন্ট্রোলে চলে যায়। এখন এটা কিভাবে যাবে, যদি আমার শরীর দিয়ে ইলেকট্রিসিটি পাস করে তাহলে আমার শরীরটা ইলেকট্রিসিটির কন্ট্রোলে চলে যেতে পারে। এখন ইলেকট্রিসিটির কন্ট্রোলে কেন যাবে, এটার কারণ হলো আমাদের শরীর যে আমি যে হাত মুভমেন্ট করছি বা কথা বলছি, আমাদের মাসেলসগুলির মুভমেন্টের ফলে এইগুলি আমি করতে পারছি। এখন এই মাসেলসগুলি যে আমাদের কন্ট্রোল করছি সেটা আমার ব্রেইন কন্ট্রোল করছে। এখন ব্রেইন মাসেলকে অর্ডার দিচ্ছে থ্রু ইলেকট্রিক্যাল পালসেস। আমাদের ব্রেইনে ইলেকট্রিসিটি জেনারেট করে খুব কম কোয়ান্টিটিতে, খুব মাইক্রোমিলি ভোল্ট এরকম কোয়ান্টিটিতে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এবং ওই ইলেকট্রিসিটিটা থ্রু আবার নার্ভাস সিস্টেম আমাদের মাসেলসকে অর্ডার দেয় টু কন্ট্রাক্ট অর এক্সপান্ড, মানে সংকুচিত বা প্রসারিত হতে। তো সেই অনুযায়ী আমাদের মাসেলসগুলি কাজ করে। তো এখন কি হয়, ইলেকট্রিসিটি যখন বাইরে থেকে আমার শরীরে ঢুকে তখন কি হয়, আমরা সবাই জানি যে জোর যার মুল্লুক তার, অর্থাৎ মানে যার শরীরের শক্তি বেশি সে কাজ বেশি করাতে পারবে। তো যখন আমার ব্রেন থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে যেটা আমার মাসেলসকে মুভমেন্ট করাতে চাইছে, কিন্তু বাইরের একটা এক্সটার্নাল সোর্স থেকে আরও হেভি পাওয়ারের ইলেকট্রিক পালসেস আমার শরীরে ঢুকছে। তো যখন ঢুকবে তখন কি হবে, আমার মাসেলস তো আর বুঝতে পারবে না যে এই ইলেকট্রিক ইনফরমেশনটা কোথা থেকে আসছে, আমার ব্রেন থেকে আসছে না এক্সটার্নাল সোর্স থেকে আসছে। তো সে অ্যাকর্ডিংলি কাজ করবে, যার শক্তি বেশি সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি কাজ করবে। তো তখন আমার কি হয়, সে আমার মাসেলসগুলি ইররেগুলারভাবে লাফাতে শুরু করে, কম্পন শুরু করতে হবে, যেটাকে আমি ভাইব্রেশন হিসাবে ফিল করি। দেখবে যখন ইলেকট্রিসিটির কেউ যদি শক খেয়ে থাকো, আমরা কোনো একটা জিনিসে টাচ করলাম, সেটা যদি ইলেকট্রিসিটিতে এটার মাধ্যম থেকে যদি আমার শরীরে ইলেকট্রিসিটি আসে, তাহলে আমার হাতটা ভাইব্রেট করতে থাকে বা আমার বডি ভাইব্রেট করতে থাকে। তো ওইটার কারণ হলো এইটা, যে আমার মাসেলসগুলি তখন এক্সটার্নাল সোর্স অফ ইলেকট্রিসিটির কন্ট্রোলে চলে গেছে, যার কারণে আমার শরীর মাসেলসগুলি ভাইব্রেট করছে। এখন এটা আমি যে ইলেকট্রিসিটির শকটা খাবো বা যে ইলেকট্রিসিটির টাচে যাবে উনি যে শকটা খাবেন, সেটা কিসের উপর ডিপেন্ড করছে, কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করছে, যে কত তীব্র সিভিয়ারিটি অফ শক, কত তীব্র আমরা ইলেকট্রিসিটির শক খাবো। যার মধ্যে 1 নম্বর পয়েন্ট যেটা আসছে, নেচার অফ সাপ্লাই, মানে দ্যাট ইজ এসি অর ডিসি। এসি অর ডিসি মানে এসি হলো অল্টারনেটিং কারেন্ট। তোমরা জানো যে অল্টারনেটিং কারেন্টে কি হচ্ছে, কন্টিনিউয়াস দুইটা তার, যেটা ফেজ নিউট্রাল আমরা বলছি, এটা সেকেন্ডে 50 বার টার্মিনাল চেঞ্জ হচ্ছে। যার ফলে কি হচ্ছে, কিছু সময়ের জন্য, মিলি সেকেন্ডের জন্য হলেও একটা ডিসকন্টিনিউটি আসছে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের মধ্যে। যার কারণে আমি যদি এসিতে শক খাই, আমাকে চান্সেস থাকবে যে আমার শরীরটা হয়তো বা ইলেকট্রিসিটি থেকে সরে আসতে পারে। কিন্তু ডিসিতে কি হয়, সমপরিমাণ ভোল্টেজের যদি ডিসি শক আমি খাই, ডাইরেক্ট কারেন্ট, মানে ওইখানে কিন্তু কোনো পালস নেই। যার ফলে কি হচ্ছে, একবার যখন সাপ্লাই শুরু হয়ে যাবে সেটা কিন্তু আর কোনোভাবে বন্ধ হচ্ছে না। সেই কারণে কি ধরনের ইলেকট্রিসিটির থেকে আমি শকটা অনুভব করছি, সেটা অনেকটা ডিপেন্ড করে আমার কত সিভিয়ার আমি ইলেকট্রিসিটি শক খাচ্ছি। তার মধ্যে দেখা গেছে যে এই যে কারণটা আমি বললাম, সেই কারণে এসির থেকে ডিসি ইলেকট্রিক শক বেশি ক্ষতিকারক বা ভয়ানক। তারপর 2 নম্বর পয়েন্টে আসছে ইলেকট্রিক্যাল প্রেশার, দ্যাট ইজ ভোল্টেজ। এখন ভোল্টেজ, যত হাই ভোল্টেজের শক আমি অনুভব করব, তত আমার শরীরে ক্ষতি বেশি হবে। সাপোজ একটা এক্সাম্পল বলছি, যে এখন তুমি যদি ধরো একটা টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যানের মধ্যে তুমি হাত লাগালে ইলেকট্রিসিটির শক অনুভব করলে। এখন টেবিল ফ্যান মেটাল বডির মধ্যে ইন্ডাকশনের ফলে বা লিকেজ কারেন্ট কিছুটা আসছে বডিতে, ওইখানে যেরকম শক ফিল হবে, এই শকটা হয়তো অনেকেই ফিল করেছো। বা ধরো টিভির পিছনে প্লাগ লাগাতে গিয়ে, কেবলের তার লাগাতে গিয়ে হয়তো বা একটু শক লেগেছে, হাতে হালকা একটা ঝিনঝিনি হয়। আর সেই জায়গায় যদি আমি ইলেকট্রিসিটি বোর্ডের মধ্যে প্লাগ লাগাতে গিয়ে শক খাই, দেখবে দুইটার মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি। কারণ কি, ওইখানে লিকেজ কারেন্ট, ওটার ভোল্টেজ কম। আর যখন আমি প্লাগ লাগাতে গিয়ে, অনেক সময় কি হয়, একটা প্লাগ তুমি বোর্ডে ঢোকাচ্ছ, বিশেষ করে বাচ্চারা এরকম করে, প্লাগটা ঢোকানোর সময় কীভাবে ধরতে হয় জানা থাকে না, 2 পিন প্লাগ হতে পারে, 3 পিন প্লাগ হতে পারে, লেগগুলিতে আঙ্গুল লেগে থাকে। তো যখন আমরা ঢোকাতে যাই তখন কিন্তু মানুষ অনেক সময় ইলেকট্রিসিটির শক খায়। তো ওই শকটা কিন্তু 250 ভোল্টের শক হবে। তো অবভিয়াসলি এটা বেশি হয় কম্পেয়ার টু দ্য ব্যাক অফ অ্যাপ্লায়েন্সেস বা এরকম কিছুর থেকে। তো এটা
ইলেকট্রিক প্রেশারের উপর ডিপেন্ড করছে তুমি কত সিভিয়ার শক খাবে। তারপর 3 নাম্বার থাকছে ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশন মানে আবহাওয়া কীরকম আছে, আবহাওয়াটা কি খুব ড্রাই আবহাওয়া না ওয়েট আবহাওয়া, মানে জলীয় বাষ্প যদি বেশি থাকে তাহলে দেখা যায় যে সব জিনিস ভেজা থাকে, জলীয় বাষ্প একটা এনভায়রনমেন্টের মধ্যে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে আশেপাশে সব জিনিসে ময়েশ্চার জমা থাকে, তোমার ড্রেসে তোমার হাতে পায়ে ময়েশ্চার জমা থাকতে পারে, একুমুলেট করতে পারে, সেই কারণে ওয়েট ওয়েদারে আমরা সিভিয়ার শক ইলেকট্রিক শক ফিল করি কম্পেয়ার টু ড্রাই। তারপরে আছে 4th নাম্বার কন্ট্যাক্ট এরিয়া অফ দ্য বডি উইথ দ্য সাপ্লাই ওয়্যার অর অ্যাপ্লায়েন্সেস এটসেট্রা, মানে আমার বডির কোন পার্টটা অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রিক ওয়্যারের মধ্যে টাচ হচ্ছে সেটাও একটা বড় ফ্যাক্টর হয় যে ইলেকট্রিসিটি শক আমি কীরকম অনুভব করছি, কীরকম তীব্রতার অনুভব করছি। অ্যাজ ফর এক্সাম্পল আমি আবার টেবিল ফ্যানের কথা বলছি বা স্ট্যান্ড ফ্যানের কথা বলছি, মেটাল বডির, যেখানে অনেক সময় আমরা দেখবে হাত দিয়ে এরকমভাবে ধরলে, এরকমভাবে টাচ করলে আমার সেরকম কোনো ইলেকট্রিক শক অনুভূত হচ্ছে না, কিন্তু হাতটাকে যদি আমি উল্টিয়ে এই জায়গার চামড়াগুলি দিয়ে টাচ করি তখন দেখবে ভালো একটা শক ফিল হচ্ছে, যেটা সহ্যের মধ্যে, তো এরকমভাবে শক ফিল হচ্ছে। তো এটার কারণ কি, আমরা জানি ইলেকট্রিসিটি পাস করে রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, যে রেজিস্ট্যান্স বাধা যত বেশি থাকবে ইলেকট্রিসিটি পাস তত কম করবে, বাধা যত কম হবে ইলেকট্রিসিটি তত বেশি পাস করবে। এখন আমার হাতের যে এই সারফেসটা, এখানে চামড়াগুলি ভারী থাকে, হ্যাঁ রাফ থাকে, যার কারণে থিকনেসটা বেশি থাকে ডেড সেলের, তো ওইখানে কিন্তু শকটা আমি কম অনুভব করি, এখানে রেজিস্ট্যান্স বেশি হওয়াতে। কম্পারেটিভলি এই জায়গায় খুব পাতলা স্কিন থাকে, সেই কারণে এইভাবে টাচ হলে টিভির পিছনে যদি তুমি কেবলের জ্যাক বাইক লাগাতে যাও তখন হাতের পিছন সেটটা যদি লাগে তখন দেখবে ভালো শক করছে, হোয়ারেস কম্পেয়ার টু এই সাইডে লাগালে হয়তো বা শক করছেই না যদি তোমার হাত ড্রাই থাকে। তো কন্ট্যাক্ট এরিয়া অফ দ্য বডি পার্ট ইজ ইম্পর্টেন্ট কনসিডারেশন অ্যাবাউট দ্য ইলেকট্রিক শক সিভিয়ারিটি। তো এখানে এর মধ্যে আরেকটা জিনিস আমি বলে রাখছি যে আমার শরীরে ইলেকট্রিসিটি যখন পাস করছে তখন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে ইলেকট্রিসিটির পাথটা টুয়ার্ড আর্থ, মানে আমাদের শরীরে যখন কারেন্ট পাস ঢুকে তখন কিন্তু সে চেষ্টা করে আর্থে মানে পৃথিবীতে পাস করার জন্য, আর্থিংয়ে চলে যাওয়ার জন্য। তো সেই পাথটা কোন দিক দিয়ে আমার বডির কোন পার্ট হয়ে যাচ্ছে সেটাও একটা বড় ফ্যাক্টর যে আমি কীরকম ধরনের ইলেকট্রিসিটি। এখন ধরো তুমি একটা তার ধরেছো আর তোমার হাতটা ওয়ালে এরকমভাবে টাচ করা আছে, তারটা নিয়ে কাজ করছিলে ওয়ালে টাচ করা আছে, তো এমন সময় কোনো কারণে অসাবধানতাবশত তোমার হাতের আঙ্গুলে ইলেকট্রিসিটি টাচ হয়ে গেছে, মানে ওয়্যারের সঙ্গে ডাইরেক্ট টাচ হয়ে গেছে, তাহলে কি হবে, ইলেকট্রিসিটি তোমার শরীরে ঢুকে এখন সে কি করবে, নিয়ারেস্ট পয়েন্ট অফ আর্থিং সে খুঁজবে। তো নিয়ারেস্ট পয়েন্ট অফ আর্থিং কি, এখান থেকে আমার হাত ডাইরেক্ট ওয়ালে লেগে আছে, তো ওয়ালে দিয়ে কারেন্টটা পাস করবে, তাহলে আমার শকটা যেটা অনুভূত হবে সেই হাতের পোর্শনটাতে অনুভূত হবে। হোয়ারেস এরকম যদি হয় যে আমি এখানে ইলেকট্রিসিটি ধরেছি আর আমার এই হাতটা এখানে লাগানো আছে, রাইট হ্যান্ডে আমি তারটা ধরছি আর লেফট হ্যান্ডটা ওয়ালে লাগানো আছে বা মাটিতে লাগানো রাখা আছে কোথাও, হ্যাঁ, তখন কি হবে, তখন কিন্তু কারেন্টটা পাস করবে, আমার হাত দিয়ে থ্রো হয়ে এই পার্ট হয়ে এই দিক দিয়ে কারেন্টটা পাস করবে, হ্যাঁ, তখন কিন্তু আমার সিভিয়ার প্রবলেম হতে পারে, কারণ আমার মাঝখানে ইন বিটুইন এই যে কারেন্টে যাওয়ার পথটার মাঝখানে আমার কিন্তু হার্ট চলে এসছে। এখন হার্ট আমাদের সবচেয়ে সফিস্টিকেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বলতে পারো আমার বডির মধ্যে, যেটা অটো ইম্পালসে কাজ করছে, অটো ইম্পালস ইলেকট্রিসিটি পালস এখানে আসছে, যেটা আমার ব্রেনও কন্ট্রোল করে না, ওই রকম পালসে আমার ইলেকট্রিসিটি পালসে হার্ট কন্টিনিউয়াস পাম্প করছে। এখন এক্সটার্নাল সোর্স থেকে যদি ইলেকট্রিসিটি পাস করে আমার বডি দিয়ে এবং সেটা যদি হার্টের মধ্যে দিয়ে যায় তাহলে নির্ঘাত ওইখানে মৃত্যু সম্ভাবনা রয়ে যায়, কারণ হার্টের কন্ট্রোল তখন আর হার্টের মাসলসের উপর থাকে না, এক্সটার্নাল সোর্স অফ ইলেকট্রিসিটির উপর চলে যায় এবং তার ফলে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যেতে পারে। তো আমাদের এটা সবসময় সাবধানতা থাকতে হবে। তারপর হলো নেক্সট কন্ডিশন, ডিউরেশন অফ দ্য কন্ট্যাক্ট। এখন ডিউরেশন অফ কন্ট্যাক্ট জিনিসটা কীরকম হচ্ছে যে আমি কত সময় ধরে ইলেকট্রিসিটির টাচে ছিলাম। এখন একটা লোক তোমার সামনে ইলেকট্রিসিটিতে টাচে চলে এসে উনি টাচেই আছেন এবং ওনার শরীর ভাইব্রেট করছে, তো এখন তোমার কাজ হবে, এটা আমি ডিসকাস করব যে কীভাবে ওনাকে ইলেকট্রিসিটির থেকে লাইভ ওয়্যার থেকে দূরে সরাবে, কিন্তু উনি কতক্ষণ ধরে টাচ হয়ে আছেন ওইটা কিন্তু ডিপেন্ড করবে ওনার হেলথের উপর, ওনার লাইফের উপর, লাইফের রিস্ক সেইভাবে অনুসারে হবে, যে যত বেশি সময় উনি টাচে থাকবেন তত কিন্তু ওনার লাইফ রিস্ক বেড়ে যাবে। তো নেক্সট যেটা আছে মেন্টাল স্ট্রেস অ্যাট দ্য টাইম অফ অ্যাক্সিডেন্ট। এখন এটা একটা ব্যাপার, আমি শুরুতেই বলেছি যে আমাদের যে হাতের মুভমেন্ট বা বডি মুভমেন্ট হয় আমাদের ব্রেইন কন্ট্রোলড হয়, তো ব্রেইন কন্ট্রোলড হওয়াতে কি হয়, আমার ধরো সাপোজ এটা একটা লাইভ ওয়্যার, এখন তুমি ইলেকট্রিশিয়ান, তুমি কাজ করতে যাচ্ছ, এরকম সব সিচুয়েশন আসবে যখন আমি সব কিছু অফ করে এটা দিয়ে হয়তো বা কাজ করতে যাচ্ছি, হাত দিয়ে টাচ করব ভাবছি, কিন্তু
আমি টেস্টার দিয়েও দেখলাম যে টেস্টার জ্বলছে না, তো আমি কনফার্ম যে এটার মধ্যে ইলেকট্রিসিটি নেই। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি কোনো রকম টেস্টিং টুলসের উপর বিশ্বাস না করে, কারণ আমি টেস্টার শো করেছি, টেস্টার যে কোনো সময়, এখন তুমি বোর্ডে চেক করেছো টেস্টারটা ভালো আছে, এখানে লাগাতে গিয়ে টেস্টারটা খারাপ হয়ে যেতে পারে ইন বিটুইন এই টাইমের মধ্যে। তাহলে কি হবে, এখানে টেস্টার শো করছে কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নেই, কিন্তু তুমি টাচ করলে ইলেকট্রিক শক পেতে পারো। তো কি হয়, আমি যেটা বললাম যে ইলেকট্রিক শক যখন আমরা খাই তখন আমাদের মাসেলসের কন্ট্রোল আর আমাদের হাতের আমাদের নিজের উপর, ব্রেনের উপর থাকে না। তো সেই সময় আমার লাস্ট অর্ডারটা কি ছিল আমার হাতের প্রতি, আমার ব্রেইনের লাস্ট অর্ডারটা কী ছিল, এটা বড় ফ্যাক্টর হয়। যদি আমার লাস্ট অর্ডারটা থাকে ধরো, তাহলে এই ধরলাম আমি, এবং ধরার পর কিন্তু আমি আর এখান থেকে ইলেকট্রিসিটি চলে এলো আমার হাতে, এখন আমার হাত কিন্তু এই ইলেকট্রিক এক্সটার্নাল সোর্সের কন্ট্রোলে চলে গেল। তাহলে আমি কিন্তু, আমার ব্রেইন যদিও বলে যে তুমি হাতটাকে ছাড়ো ছাড়ো ছাড়ো, তারটাকে ছেড়ে দাও, ও ছাড়তে পারবে না। ঠিক আছে, তো এখানে তোমার যদি মেন্টাল স্ট্রেস থাকে ওই সময়, তাহলে আমরা এই অসাবধানতাবশত বা আমার চিন্তাটা যেহেতু অন্যদিকে ডাইভার্টেড ছিল, তার জন্য আমি আমার হাতকে সেই অর্ডারটাও দিতে পারবো না যে ছাড়ো। তার জন্য মেন্টাল স্ট্রেস, মানে যখন আমরা কারেন্ট নিয়ে কাজ করব, লাইভ ওয়্যার নিয়ে কাজ করব, আমাদের কিন্তু ঠান্ডা মাথায় কুল মাইন্ডে কাজটা করতে হবে। এখন আরেকটা দিন, তাহলে সলিউশন কি, আমি এটা নিয়ে কি করে আমি টাচ করব? তাহলে আমার যেটা হলো, লাস্ট আমার ব্রেনের অর্ডার টু মাই হ্যান্ড উইল বি লিভ দ্য ওয়্যার, মানে ছাড়ো, তারটাকে ছাড়ো, ধরো না, তারটাকে ছাড়ো, মানে যেমন ধরো এরকমভাবে। তাহলে আমার অর্ডারটা কি থাকছে, তারটার থেকে দূরে চলে যাও, তারটার থেকে দূরে চলে যাও। তো তাহাতে কি হবে, যদি কোনো কারণে লাইভ শক এটার মধ্যে থাকেও, তাহলে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে সে আমার শরীরে আসবে ঠিকই, একটা শক অনুভব করব আমি, কিন্তু আলটিমেটলি ওটাকে ওই ইলেকট্রিসিটির কন্ট্রোলে আমার হাতটা যাবে না, ডিউ টু মাই কাইনেটিক মুভমেন্ট। আমার কাইনেটিক ফোর্স ছিল, তো সেই ফোর্সে আমি ওইখান থেকে ছিটকে বেরিয়ে যাব, শক খাবো হয়তো বা, কিন্তু অল্প সময়ের জন্য হবে, ডিউরেশন অফ কন্ট্যাক্ট কম হবে, এর জন্য আমার সিভিয়ার শক আমি ফিল করব না। তো এই পয়েন্টগুলি মাথায় রেখে আমরা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করব। এখন আসছি, তোমার সামনে কোনো একজন ব্যক্তি ইলেকট্রিক শক লাইভ ওয়্যারের সঙ্গে টাচে আছে, তো এখন তুমি ওনাকে কিভাবে লাইভ ওয়্যার থেকে বাঁচাবে, ওনাকে ইলেকট্রিসিটি শক থেকে কি করে বাঁচাবে? সবচেয়ে যেটা কমন এবং সবার জানা উচিত, সেটা হলো মেইন সুইচ অফ করে, মানে মেইন পাওয়ার সাপ্লাইটাকে আমি স্টপ করে দেবো, তাহলে উনি অটোমেটিক ইলেকট্রিসিটির শক থেকে, লাইভ লাইন থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এখন এরকম সিচুয়েশন হতে পারে যে তুমি যেখানে আছো সেখানে মেইন সুইচ অনেক দূরে, বা কোনো তোমার আশেপাশে তুমি দেখতে পাচ্ছ না। তো এখন এই ভদ্রলোক ইলেকট্রিক শক ফিল করছেন, এখন তোমার কি কর্তব্য? সবার আগে যে কাজটা হলো, সেটা হলো তুমি নিজেকে আগে সেভ করবে। কারণ এরকম সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে তোমাকে নিজেকে আগে সেভ করতে হবে, কারণ ইলেকট্রিসিটি কাউকে দেখে না, তুমি ইলেকট্রিশিয়ান আর উনি নন টেকনিক্যাল পার্সন, কাউকে দেখবে না, সবাইকে ইলেকট্রিসিটি সমানভাবে আঘাত করবে। তো তার জন্য অ্যাজ এ ইলেকট্রিশিয়ান তোমাকে সাবধান করবে। আর যারা ইলেকট্রিশিয়ান না, আজকে এই ভিডিওটা যারা দেখছেন, ওনারাও জেনে নিতে পারেন জিনিসটা, যে কিভাবে আমি একজন ইলেকট্রিসিটি শক প্রাপ্ত ব্যক্তিকে আমি সেভ করতে পারি ফ্রম দ্য শক। সবার প্রথম আমরা নিজেকে ইনসুলেট করবো। তার নিজেকে ইনসুলেট করার জন্য কি হবে, আমরা মাটিতে যাতে কোনোভাবে টাচে না থাকি, সেই জন্য আমাদের শুকনো জুতা হতে পারে, সেটা শুকনো চামড়ার জুতো হতে পারে, বা রাবারের জুতো হতে পারে, বা কিছু না থাকলে একটা কাঠ বিছিয়ে তার উপর দাঁড়িয়ে আমরা ওই ভদ্রলোককে জামা ধরে, ওনার কাপড় ধরে, ড্রাই কাপড় থাকলে শরীরে কাপড় ধরে আমরা পুল আউট করব। হ্যাঁ, ওনার ডাইরেক্ট শরীরে টাচ করতে চেষ্টা না করেই আমরা ভালো হবে। যদি কাপড় থাকে, কাপড় এরকমভাবে ধরে টান দেবো আমরা ওনার হাতটাতে। হ্যাঁ, এখন ধরো ওনার শরীরে হয়তো বা উনি স্নান করে এসেছেন, এসে সুইচ অফ করতে গিয়ে শক খাচ্ছেন, ওনার শরীরে সেরকম কাপড় নেই, বা যে কাপড়টা আছে এটা ভিজে আছে, তুমি কাপড় ধরে টানতে পারছো না, ওয়েট শরীরে টানতে পারছো না, তোমার পায়ে জুতো নেই, সাপোজ এরকম হলো সিচুয়েশন যে তোমার সামনে কোথাও জুতো নেই, কোনো ইনসুলেট করার উপায় নেই, তখন তুমি কি করবে? তো তখন অল্টারনেট হিসাবে তুমি নিতে পারো কোনো একটা ড্রাই জিনিস, মানে ধরো কাঠের টুকরো হতে পারে, মেটেল না কিন্তু ইনসুলেশন ম্যাটেরিয়াল, বা একটা প্লাস্টিকের বোতল হতে পারে, মগ হতে পারে, কিছু একটা ইনসুলেটিং ভাবে। আর কিছু যদি না পাও, তাহলে শুকনো একটা কাপড়, তোমার যে শরীরে কাপড়টা আছে, শুকনো কাপড়টাকে খুলে তুমি শুকনো কাপড়টাকে দড়ির মতো পেঁচিয়ে ওনার শরীরে ওই পোর্শনটাতে দিয়ে, হাতে বা ইয়েতে দিয়ে তুমি টান দিয়ে আনতে পারো ওনাকে, এটা একটা অপশন আছে। এখন তোমার কাছে একটা লাঠি আছে, লাঠি দিয়ে তুমি কি করবে? এখন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে হয়তোবা তুমি কোনো ভদ্রলোককে ইলেকট্রিক শক থেকে বাঁচিয়ে ফেললে, কিন্তু তারপর ওনার 1 মাস হাতে ব্যান্ডেজ লাগিয়ে রাখতে হলো, কারণ তুমি এত জোরে লাঠি দিয়ে বাড়ি দিয়েছো ওনার হাতে যে ওনার হাতটাই ভেঙে গেছে। তো সেটার জন্য যদি কোনো, সবচেয়ে বড় হলো লাঠি দিয়ে যখন তুমি ওনাকে ইনসুলেট করবে ইলেকট্রিসিটি থেকে, তখন তারটার মধ্যে বাড়ি দেবে, যেই তারটার মধ্যে উনি টাচে আছেন সেটার থেকে তারটার মধ্যে বাড়ি দিলে কি হবে, অটোমেটিক ওনার হাত থেকে তারটা সরে যাবে,
তাহলে ওনার কোনো ইনজুরি হবে না। এখন এরকম হতে পারে যে উনি কোনো অ্যাপ্লায়েন্সেসে লেগে, যেরকম আমি বললাম সুইচে, তো সুইচে লেগে উনি শক খাচ্ছেন, তাহলে তো তুমি ওনাকে তারের মধ্যে বাড়ি দেওয়া যাবে না। তখন তুমি কি করবে, তখন তুমি ওনার হাতটার মধ্যে লাঠিটা দিয়ে চাপ দেবে, বাড়ি দেবে না, হাতটার মধ্যে লাঠিটা দিয়ে চাপ দেবে, তাহলে অটোমেটিক হাতটা ছুটে যাবে। তুমি শুধু ওনাকে বাঁচিয়ে দিলে তারপর 1 মান্থের জন্য ইনজুর করে দিলে, এটা তো ঠিক হলো না। তো এই জিনিসটা আমাদের মানে বলে বিপদে সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়। তোমার চোখের সামনে বিপদ হচ্ছে, তাহলে তোমাকে সাবধানতা অবলম্বন করতেই হবে এবং মাথাটাকেও ঠান্ডা রাখতে হবে। তো এইভাবে আমরা বিভিন্ন ওয়েতে আমরা একটা আঘাত ইলেকট্রিসিটিতে শক পাচ্ছে এরকম লোকটাকে আমরা সরিয়ে আনতে পারি লাইভ ওয়্যার থেকে। তারপর যেরকম বললাম যে ওনার যদি শুকনো কাপড় না থাকে কাপড় দিয়ে আনতে পারি। এখন এরকম হতে পারে কাপড় নেই, কিচ্ছু নেই, তুমি কিচ্ছু করতে পারছো না, যে তোমার কাছে এরকম একটা সিচুয়েশন, মনে করো জলের ট্যাঙ্কের মধ্যে একটা নেমে একটা লোক শক কোনো কারণে শক খাচ্ছেন। এখন তুমি জলের ট্যাঙ্কের মধ্যে তুমি কি করে নামবে, তুমি মেইন সুইচ অফ করতে পারছো না। তো এই সিচুয়েশনে তুমি কি করবে, লাফ দিয়ে জলে নেমে যাবে, ওনাকে উঠানোর চেষ্টা করবে, দড়ি ফেলবে? দেখো একটা জিনিস, আমি আমার চোখের সামনে যে দুর্ঘটনাটা ঘটছে ওইটাকে যদি আমার কন্ট্রোল করার না থাকে, আমি হতভম্ব হয়ে আমি নিজে ওই বিপদে ঝাঁপিয়ে পড়বো, তাহলে তো একটা প্রাণের জায়গায় 2টা প্রাণ চলে যাবে। সেই জায়গায় তুমি এইটা না করে বরং আরও একটু হেল্পের জন্য যেতে পারো, যে উনি শক খাচ্ছেন, ওনাকে না বাঁচাতে চেষ্টা ইমিডিয়েট তুমি কোনোভাবে বাঁচাতে পারছো না, তাহলে তুমি আস্ক ফর হেল্প, রান ফর হেল্প। তুমি এরকম করো যে এখানে আশেপাশে লোককে ডাকো, মানে এরকম সিচুয়েশন যেখানে কিছুই আমার করার নেই, সেখানে আমি জাম্প করে গেলাম ওই লোকটাকে বাঁচানোর জন্য, আমি আলটিমেটলি হাত দিয়ে ধরেই ফেললাম। হাত দিয়ে ধরলে কিন্তু ইলেকট্রিসিটি তোমাকেও ছাড়বে না, ওনাকেও ধরে রেখেছে, তোমাকেও ধরে রেখেছে। তুমি যতই ভাবো না কেন যে আমি স্পিডে গিয়ে ওনাকে সরিয়ে নেবো, এরকম করে নেবো, ওইরকম করে নেবো, ওনার শখ খেয়েছে, আমি খাবো না, কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। তার জন্য যদি এরকম সিচুয়েশন হয়, তুমি কোনোভাবে আমি যে অপশনগুলি বললাম ওই অপশনগুলির কোনোটাই অ্যাপ্লাই করতে পারছো না, তাহলে কিন্তু আস্ক ফর হেল্প, এছাড়া আর কিচ্ছু করার উপায় নেই। হ্যাঁ, তার থেকেও যদি এরকম হয় যে কোনো কেউ কারেন্টের পিলারে শক খাচ্ছেন, যেরকম এরকম সিচুয়েশন কী হতে পারে, রাস্তার কারেন্টের পিলারে কিন্তু শক খাচ্ছেন কেউ, মেটাল পিলারের ধরে, টেলিফোন পিলারের মধ্যে ধরে শক খাচ্ছে কেউ, তো ওখানে তুমি না মেন সুইচ অফ করতে পারবে না, তোমার হাতের কাছে বৃষ্টির দিন না তোমার হাতের কাছে এরকম আছে, তাহলে তুমি কি করবে, লোকাল ইলেকট্রিক অফিসে কল করো এরিয়ার পাওয়ার সাপ্লাইকে কাট করার জন্য। তো ওই জিনিসগুলি মাথায় রেখে আশা করি তুমি অনেকের লাইফ বাঁচাতে পারবে, এবং নিজের এই যে আজকে নলেজটা, এটা এই যে আমি শেয়ার করলাম, এটা শুধুমাত্র যে তোমার মধ্যে সীমাবদ্ধ রাখবে না, এই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারো যারা নন টেকনিক্যাল পার্সন, যারা ইলেকট্রিসিটি নিয়ে বোঝে না। একটা জিনিস মনে রাখবে, ইলেকট্রিসিটি কাদের শক করে, যারা ইলেকট্রিসিটিকে ভয় পায়, যারা ইলেকট্রিসিটি সম্বন্ধে জানতে চায় না, তাদেরকেই কিন্তু ইলেকট্রিসিটি শক করে। তোমার মধ্যে যদি মিনিমাম নলেজটা থাকে, তাহলে কিন্তু তুমি ইলেকট্রিসিটি থেকে বাঁচতে পারবে। তো এই ভিডিওটাকে শেয়ার করবে যাতে অন্যেরও উপকার হয়, এবং এটাকে ভালো করে মনে রাখবে পয়েন্টসগুলিকে। থ্যাংক ইউ ভেরি মাচ।